দেখ আমার স্ক্রিন ভিজিবল আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমাদের টপিক হচ্ছে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, আজকে এটা ফার্স্ট ক্লাস অপারেটিং সিস্টেমের। আগের দিন আমি সফটওয়্যার নিয়েছিলাম। এবার ওএসটা তোদের একটু ভালো করে পড়তে হবে। লিটল বিট একটু একটু ডিফিকাল্ট। ঠিক আছে, যে 5টা সাবজেক্ট পড়বি একটু ডিফিকাল্ট মনে হবে কিছু কিছু ক্ষেত্রে যদি প্র্যাকটিস না করিস ঠিক টাইমে, কারণ কিছু প্রবলেম আছে, প্রবলেম সলভ করতে হবে আমাদেরকে। সেই প্রবলেম গুলো যদি তুই প্র্যাকটিস না করিস তাহলে ভুলে যাবি। ওকে, মাঝে সাঝে প্র্যাকটিস গুলো মেনটেন করবি, তাহলে কিন্তু মনে থাকবে। স্যার নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল বলা যায় না ওগুলোকে, ঠিক আছে? বলে নিউমেরিক্যাল, কিন্তু ওগুলো কোনো নিউমেরিক্যাল না। দেখ, যোগ ভাগ গুণ বিয়োগকে কখনো নিউমেরিক্যাল বলা হয়? আমি তো মনে করি না। এবার সহজ জিনিস, কোনো ক্যালকুলেশন তেমন হিউজ কোনো পার্ট নয়, ছোট ছোট ফর্মুলা মনে রাখতে হবে, তাহলেই হবে। তো এটা হচ্ছে তোদের অপারেটিং সিস্টেমের সিলেবাস। যদি তুই সিলেবাসটাকে ভালো করে অবজার্ভ করিস তাহলে একটা জিনিস এখানে দেখতে পারবি, সেটা হচ্ছে রিকুইজিটস, মানে কি কি আগে থেকে তো জেনে আসতে হবে। ওকে, দেখ এই পার্টটা দেখ। আমি একটা কথা কি বলেছি, ইম্পর্টেন্ট সাবজেক্ট বলে কিছু হয় না, প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক থাকে। ওকে, হ্যাঁ স্যার। বেসিক নলেজ অফ কম্পিউটার অর্গানাইজেশন। এবার বেসিক নলেজ অফ কম্পিউটার অর্গানাইজেশন কোথায় কোথায় পড়েছিস? সিএসও তে পড়েছিস, ডেটা স্ট্রাকচার পড়েছিস, ছিল স্যার আগেরবার। অ্যান্ড হাউ কম্পিউটার ওয়ার্কস। তোরা নেটওয়ার্কে পড়ছিস হাউ কম্পিউটার অ্যাকচুয়ালি ওয়ার্কস অর কানেক্টেড। এটা তোরা বুঝতে পারবি যে দুটো কম্পিউটারকে আমরা কিভাবে কানেক্ট করতে পারি। ঠিক আছে, বা দুটো কম্পিউটার কিভাবে তাদের মধ্যে ডেটা শেয়ার করবে, এই প্রসেসগুলো। তো ওই জন্যই বলি যে প্রত্যেকটা সাবজেক্ট জানতে হয়। নেক্সট সেমিস্টারে গিয়ে দেখবি কোনো সাবজেক্টের প্রি রিকোয়েজিটসে ওএস দেওয়া আছে, তো তখন তোকে ওএস জানতে হবে। ওএস জানতে হবে মানে ওএস ফুল জানতে হবে সেরকম ব্যাপার নয়, কোনো পার্টিকুলার পার্ট থাকে, সেই পার্টগুলো জানতে হয়। ওকে, তো এরপর আমরা সিলেবাসটা দেখি। সিলেবাসে কটা ইউনিট আছে তোদের? টোটাল 5টা ইউনিট আছে। ওকে, ফার্স্ট ইউনিটটা টোটালি থিওরি, কিচ্ছু নেই ইউনিটে। দুটো ক্লাসে আমাদের ফার্স্ট ইউনিট শেষ হয়ে যাবে, দুটো ক্লাসে আমাদের ফার্স্ট ইউনিট শেষ হয়ে যাবে। তারপর মেন যে টাইম নেবে সেটা হচ্ছে ইউনিট 2। এটা 1 মাস টাইম নিয়ে নেবে, 1 থেকে 1.5 মাস টাইম নিয়ে নেবে, সব থেকে বড় ইউনিট এটাই। এবার এই ইউনিটের মধ্যে যে নিউমেরিক্যাল পার্টটা আছে, অ্যাকচুয়ালি যেখানে তোকে একটু প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে এই পার্টটা, শিডিউলিং। ওকে, এখানে যে শিডিউলিং গুলো আছে, এফসিএফএস, এসজেএফ, আরআর, প্রায়োরিটি এন্ড থ্রেড শিডিউলিং, এই জায়গাটা হচ্ছে তোর মেনলি এই ইউনিটের একটু প্র্যাকটিস পার্ট। এখানে তোকে একটু মন দিয়ে প্র্যাকটিস করতে হবে। একটু জয়েন করার চেষ্টা করি 7টার মধ্যে। ওকে, কারণ আমি সেই জন্যই 5 মিনিট আগে লিঙ্ক দিই। কিছু শুরু হয়ে গেছে? না না, শুরু করিনি, জাস্ট বলছি। দেখ, আমার ক্লাসের টাইমিং যদি 7টা থাকে, তো আমি 6:55 লিঙ্ক দেবো। 7টার মধ্যে জয়েন করে যাবি সবাই, তাহলে আমার ক্লাসটা নিতে সুবিধা হয়। ওকে, জানিস আমার টাইমিং যদি খুব এদিক ওদিক না হয়, খুব প্রবলেম না হয়, তো টাইমিং চেঞ্জ হয় না ক্লাসে, বা এমনি চেঞ্জ হয় না টাইমিং খুব একটা। তো তারপর এখান থেকে তেমন কিছু প্রবলেম নেই। এবার এই ডেড লকের পোর্শনে এসে আমরা একটা নিউমেরিক্যাল করব, ব্যাংকার্স অ্যালগরিদম। ওকে, এখান থেকে দেন মেমোরি ম্যানেজমেন্ট। এখান থেকে তেমন কোনো নিউমেরিক্যাল নেই, এখানে আমরা একটা জায়গায় পড়বো, সেটা হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট পলিসি। ঠিক আছে, এই 3টে পলিসি পড়বো। দেন আবার নিউমেরিক্যাল পার্ট কোথায় আছে? ইউনিট 4-এ আইও অ্যান্ড ডিস্ক শিডিউলিং এর মধ্যে এফসিএফএস, স্ক্যান, সি স্ক্যান, এসএসটিএফ, এই 4টে। আর আমাদের কিছু নেই। ইউনিট 5 আবার ওএস সিকিউরিটির ওপর। এই চ্যাপ্টারটা পড়তে মজা লাগবে। ওকে, এই চ্যাপ্টারটা পড়তে মজা লাগবে, ওএস সিকিউরিটিটা পড়তে মজা লাগবে। এখানে দেখে একটা টপিক আছে ক্রিপ্টোগ্রাফি, তো আমি এটা একটু ডিপলি এক্সপ্লেন করব। প্রোগ্রাম থ্রেডস, নেটওয়ার্ক সিস্টেম অ্যানালিসিস থ্রেডস, এগুলো অ্যাকচুয়ালি এটা কি বলতো, সাইবার সিকিউরিটি টপিক। তাহলে তো স্যার ভালোই হয় স্যার, যারা ফিউচারে মানে বিটেক সাইবার সিকিউরিটি নিয়ে পড়বে একদম তাদের জন্য। একদম, এই ইউনিটটা তোদের আমি একটু ডিপলি পড়াবো। ওএস সিকিউরিটিটা হয়তো তোদের এক্সামের জন্য অতটা লাগবে না। ওকে,
আমি আগে থেকেই বলে দিচ্ছি এক্সামের জন্য অতটা লাগবে না, কিন্তু আমি যখন পড়াবো একটু ডিপলি পড়াবো। তো যার ইচ্ছা হবে লাইভ ক্লাস করবি, যার ইচ্ছা হবে নোটস দেখে নিবি, কারণ নোটসে তোদের সিলেবাস ওয়াইজ থাকবে, কিন্তু আমি ওই ইউনিটটা একটু ডিপলি পড়াবো। আর বাদ বাকি ইউনিটগুলো তো পড়তেই হবে, ইম্পর্টেন্ট টপিক। আর যেটা করাবো আমি হচ্ছে তোদের ওএস এর ল্যাবটাও করাবো, ওকে? এবার ল্যাব বলতে ল্যাবের পুরো টপিক নয়, ল্যাবে যে টপিকটা তোদের দরকার, যে টপিকটা তোরা শিখবি ভালো করে ঠিকঠাক ভাবে, সেই টপিকটা আমি তোদের করাবো। দেখ এটা হচ্ছে আমাদের ওএস এর ল্যাব, অপারেটিং সিস্টেমের ল্যাব এটা, ওকে? তো এখানে কি দিয়েছে, নলেজ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C++। তোদের হয়তো সি দিয়ে ইমপ্লিমেন্ট করাবে, আমি ওই জন্য এই পার্টটা করাবো না, এইটুখানি। এটা আমার করানোর দরকার নেই। এটা তোরাও করে খুব একটা কিছু শিখতে পারবি না, জাস্ট আমি যে অ্যালগোরিদম গুলো তোদের নিউমেরিক্যাল সলভ করবো সেগুলোই ইমপ্লিমেন্ট করা C++ দিয়ে। আমি যে মেন পার্টটায় ফোকাস করবো সেটা হচ্ছে লিনাক্সের পার্টটা, এই লিনাক্সের পার্টটা, এই লিনাক্সের পার্টটা, দুটো টপিক আমি কিন্তু কভার করবো, ওকে? কখন কভার হবে? 1 মাস ক্লাস হওয়ার পর প্রত্যেক সানডেতে এই কিন্তু ওএস এর এই ল্যাবের ক্লাসটা হবে। সানডে আমি বলে দেবো টাইমিং, ম্যাক্সিমাম টাইম ধরে রাখ, মানে ধরে রাখ তোরা সকালের দিকে হবে 11:30 থেকে, ওকে? ল্যাবের ক্লাসগুলো, ওকে এই স্যার। দুটো ইউনিট আমি ল্যাব করাবো টোটালি। তোদের ভাইভাতেও এই দুটো ইউনিট থেকেই কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, তোদের যে কলেজের ভাইভা হবে তোদের এই দুটো ইউনিট থেকেই কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, যে দুটো লিনাক্সের ওপর বেসড আছে। এবার লিনাক্সের ওপর বেসড আছে যেহেতু, তো আমি সেহেতু লিনাক্সেই করাবো। এবার আমি দেখিয়ে দিই আমি কিসে করাবো, আমার কাছে অনেকগুলো লিনাক্স আছে, আমি তোদের কালি লিনাক্সে করাবো, ওকে? দেখ আমার কাছে 4টে লিনাক্স সিস্টেম আছে, কালি আছে দেখতে পাচ্ছিস হয়তো, জরিন আছে, আর্চ আছে এন্ড প্যারট আছে, ঠিক আছে? 4টে আছে আমার কাছে ভার্চুয়াল মেশিনে। আমি দেখিয়ে দেবো কি করে ভার্চুয়াল মেশিনে তোদের ডাউনলোড করতে হয় বা করতে হয়। তো আমি মেনলি করাবো, ভেবে রেখেছি কালিতে করাবো, তারপর দেখবো যদি আর্চে করানো যায় বা প্যারটে করানো যায়, দেখতে ভালো লাগবে, ঠিক আছে? প্যারটটা মেনলি সিকিউরিটির জন্য ইউজ হয়, আর কালিটা আমাদের অলরাউন্ডার, সমস্ত কাজ আমাদের কালি দিয়ে হয়ে যাবে। এরপর যারা ইনস্টল করবি না, আমি আরেকটা কথা ভালো করে বলে দিই, কালি লিনাক্স যখন ইনস্টল করবি ভার্চুয়াল বক্সে, খুব সাবধান, সমস্ত জিনিসকে এক্সপ্লোর করতে যাবি না। আমি যতটা দেখাবো ততটাই এক্সপ্লোর করবি, নিজের থেকে এক্সট্রা কিছু করতে যাবি না, ঠিক আছে? এক, অপারেটিং সিস্টেম খুব তাড়াতাড়ি করাপ্ট হয়ে যায় কালি লিনাক্সের, মানে করাপ্ট হয়ে যায় বলতে কোনো ফাইল উড়ে গেলে আর লিনাক্সে চলবে না, তো এদিক ওদিক বেশি করবি না, ওকে? আর যারা ভাবছিস যে একদমই করবি না কালি লিনাক্সে ক্লাস, তাদের জন্য পাওয়ার সেল আমি করাবো, মানে পাওয়ার সেলে তারা ইনস্টল করবি উবুন্টুকে, ঠিক আছে? এবার পাওয়ার সেলে কি করে ইনস্টল করবি সেই কমেন্ট আমি তোদের এখনই দিয়ে দিচ্ছি, দেখে নে তোরা। এখানে গিয়ে সার্চ করবি পাওয়ার সেল, উইন্ডোজ পাওয়ার সেল, দেখ উইন্ডোজ পাওয়ার সেল সার্চ করলে উইন্ডোজ পাওয়ার সেল তোদের ওপেন হয়ে যাবে। এবার পাওয়ার সেলে এসে এখানে একটা কমেন্ট দিবি, এটা লিখে নে, WSL হাইফেন ইনস্টল D উবুন্টু দিয়ে এন্টার দিবি। আমার এখানে কি বলছে, আমার এখানে এটা আছে, ঠিক আছে? অপারেশন ইজ সাকসেসফুল, তোদের এটা ইনস্টল হতে একটু টাইম লাগবে, এটা আমার আছে বলে এটা দিয়ে দিল তাড়াতাড়ি, কিন্তু তোদের এই কমেন্টটা দিলে ইনস্টল হতে টাইম লাগবে। এবার তুই উবুন্টুটাকে লঞ্চ করবি কিভাবে, এখানে জাস্ট উবুন্টু লিখে এন্টার মারবি। যখনই দেখবি এই ডলার সাইনটা এসেছে, দেখতে পাচ্ছিস আমার নামের পরে একটা ডলার সাইন আছে, হ্যাঁ স্যার। এই ডলার সাইন যখনই আসবে তখনই জানবি আমরা লিনাক্সে এন্টার করে গেছি, ওকে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এই ডলার কি নাকি সব পরে এক্সপ্লেন করবো, যদি তোরা বলিস আমি কালিতে একবার লগ ইন করেও তোদের দেখাচ্ছি কিভাবে ডলারটা আসবে। হ্যাঁ, ততক্ষণ ওটা তৈরি হোক, আমি ততক্ষণ, এটা হচ্ছে আমাদের মেন ওয়েস, যেভাবে আমি পড়াবো আমি তোদের বলে দিলাম। এবার এখান থেকে কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারিস। স্যার লিনাক্সটা কালি লিনাক্সে বেটার হবে না পাওয়ার সেল থেকে করলে বেটার হবে, মানে কোনটা? অবভিয়াসলি কালি লিনাক্স থেকে করলে বেটার হবে। আচ্ছা স্যার। যারা ইনস্টল করতে ভয় পাচ্ছিস আমি তাদের জন্য বললাম, ওকে? স্যার বলছি যে হুম, উবুন্টু আর লিনাক্সের মধ্যে ডিফারেন্সটা কি? দুটোই অপারেটিং সিস্টেম, সেটা মেজর কোনো, মানে অ্যাজ এ তুই বিগিনার তুই উবুন্টু ইউজ করতে পারিস,
কিন্তু কালি মেনলি ইউজ হয় হ্যাকিং এর জন্য। ওকে, স্যার ইনস্টল কিভাবে করবো স্যার? ইনস্টল আমি দেখিয়ে দেবো, যখন করাবো তখন আমি ইনস্টলটা দেখিয়ে দেবো। ওকে, হ্যাঁ স্যার। কালি মেনলি ইউজ হয় হ্যাকিং এর জন্য, আর উবুন্টুটা আমাদের জেনারেল পারপাস। জেনারেল পারপাস বলতে যেমন আমরা উইন্ডোজ ওএস ইউজ করি। ওকে, এবার বলবি উইন্ডোজ এর থেকে লিনাক্স এর ডিফারেন্স কি? তো এদের সিকিউরিটি বেশি, এদের সিকিউরিটি হাই, সহজে পেনিট্রেট করা যায় না এই সমস্ত অপারেটিং সিস্টেমকে। কালির মেন মোটেই হচ্ছে আমরা হ্যাকিং এর জন্য বানিয়েছি। আমি যখন পড়াবো দেখাবো ওখানে অনেক প্রি ইনস্টলড হ্যাকিং টুল থাকবে। ওকে, কিন্তু উবুন্টুতে সেই টুল গুলো তোরা পাবি না। উবুন্টু নর্মাল জেনারেল পারপাস, আমরা যেমন আমি ধর ক্লাস নিচ্ছি, জেনারেল পারপাস কাজ বা ওয়ার্ডে কাজ করছিস, যেমন আমাদের এখানে হয় ডাব্লিউপিএস অফিস হয় বা তোরা দেখেছিস মাইক্রোসফট অফিস হয়, তেমন লিনাক্স এর ক্ষেত্রে হয় লিব্রা অফিস। ঠিক আছে, কেউ যদি কাজ করে থাকিস সে তো জানবি। লগ ইন করে দেখাচ্ছি আমি তোদের একবার। স্যার এটা মানে রিস্টার্ট করে না করে ডাইরেক্ট চলতেছে? এটাই তো গল্প, এটাই হচ্ছে ভার্চুয়াল বক্সের গল্প। মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্মের মধ্যেই আমি আবার চালাচ্ছি। ওকে, হ্যাঁ স্যার, ওটাই হ্যাঁ, একটা আমার বন্ধু কালি লিনাক্স ইউজ করে, তো কালিনা ওকে তোর মানে বন্ধু যখন ইসে ইউজ করতে করে দেয়। তখন ডুয়েল বুটে ইউজ করে। ওকে, হ্যাঁ আমারও ডুয়েল বুট আছে, আমার ডুয়েল বুটে উবুন্টু আছে, সেই জন্য আমি দেখাতে পারবো না। আমি যদি এখন ডুয়েল বুটে খুলতে চাই তাহলে আমার হয়ে যাবে, জিনিসটা বন্ধ হয়ে যাবে, মানে রেকর্ডিং অফ হয়ে যাবে, ক্লাস থেকে বেরিয়ে যাবো আমি। তো ওটা ডুয়েল বুটে করা আছে। আর ভার্চুয়াল বক্স হচ্ছে তোকে একটা প্ল্যাটফর্ম দেয় যে তোর উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যেই তুই রাখতে পারবি ডিফারেন্ট অপারেটিং সিস্টেমকে। ওকে, ওকে স্যার, এটার জন্য কি স্পেসটা আমাদের থেকে অর্ধেক করে নেয়? অর্ধেক স্পেস কিচ্ছু করে না, আমি পরে যখন বোঝাবো। এখানে সব ডাইনামিক স্পেস ইউজ হয়। ওকে, ঠিক আছে স্যার হ্যাঁ আচ্ছা বলছিলাম আমরা যে উইন্ডোজের যে ডাব্লিউএসএল এ যে লিনাক্সটা দিচ্ছে ওটাতে কি হবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আমি মানে তোর ল্যাবের কাজ হয়ে যাবে, তুই যদি এক্সপ্লোর করতে না চাস লিনাক্স, তোর ল্যাবের কাজ হয়ে যাবে, সমস্ত কমেন্ট ওখানে চলে যাবে। না আমার কালি লিনাক্স আমি ভার্চুয়াল বক্সে রেখেছি, মানে ওটার কথা বলছি যে ওটাতে কি করা যেতে পারে ডাব্লিউএসএল এ যেটা করি হুম, লিনাক্স থেকে? কেন পারবি না? আচ্ছা আচ্ছা। অবশ্যই পারবি। দেখ এখানেও দেখ, ডলার সাইন মানেই কিন্তু আমাদের এখানে এটা আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমে আছি। ওকে, এটা মাথায় রাখবি। যেমন ডাব্লিউএসএল এ দেখালাম, মানে আমাদের উইন্ডোজ থেকে সিস্টেম থেকে দেখালাম, আমি লিনাক্স সিস্টেম থেকে দেখাচ্ছি। ছাড় এইসব কনসেপ্ট এখন ছাড়, আমি তোদের ওএসটা পড়াই, যেদিন ল্যাব হবে আমি তোদের ডিপলি এক্সপ্লেন করবো এইসব জিনিসগুলো। তো ফার্স্ট হচ্ছে আমাকে বল, তোরা সেকেন্ড সেমিস্টারে যখন আইটি সিস্টেম পড়িস তোরা ওখানে ওএস পড়েছিলিস, মানে একটা ছোট্ট টপিক ছিল তাই তো, ওএস ছিল তো? হ্যাঁ স্যার। এবার ওএস এর হ্যাঁ ডেফিনেশন আমাকে বল, জাস্ট ডেফিনেশন। অপারেটিং সিস্টেম। না না, ডেফিনেশন, ফুল ফর্ম নয়। স্যার এটা ইন্টারফেস ক্রিয়েট করে হুম মেশিনের সাথে হিউম্যানের। হুম, কারেক্ট। একটা So OS ইন্টারফেস, is a system software. ওএস ইজ এ সিস্টেম সফটওয়্যার। হ্যাঁ, সিস্টেম সফটওয়্যার বললেও হবে। দেখ আমি আরো ভালোভাবে বোঝাচ্ছি ওএসটা কি। এখানে আমার অ্যাপ্লিকেশন আছে। ওকে, এইটা হচ্ছে আমার ওএস, এইটা হচ্ছে আমার হার্ডওয়্যার। এইটা হচ্ছে আমাদের এন্ড ইউজার, এটা হচ্ছে আমাদের এন্ড ইউজার। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এন্ড ইউজার, আমরা হিউম্যানরা হচ্ছে এন্ড ইউজার। তো আমরা হিউম্যানরা কার সাথে ইন্টারঅ্যাক্ট করি? আমরা ইন্টারঅ্যাক্ট করি কোনো সফটওয়্যারের সাথে। যেমন আমি বলছি তোদের ওয়ার্ড বা MySQL বা যে কোনো সফটওয়্যার তোরা খুলছিস, গুগল মিট, দিস ইজ কল্ড অ্যাপ্লিকেশন। ওকে, অ্যাপ্লিকেশন কাকে রিকোয়েস্ট করে? ওএস কে রিকোয়েস্ট করে। ওএস কাকে রিকোয়েস্ট করে? হার্ডওয়্যার কে রিকোয়েস্ট করে। ওকে, দিস ইজ দ্য সিকোয়েন্স। তো যদি আমি ডেফিনেশন লিখি, যদি সিম্পল ডেফিনেশন লিখি তাহলে কি হবে? ইন্টারফেস বিটুইন
ইউজার অ্যান্ড হার্ডওয়্যার। ক্লিয়ার? অপারেটিং সিস্টেম কি? ক্লিয়ার? একটা ইন্টারফেস বা একটা মাধ্যম, যেটা বাংলায় যদি বলি একটা মাধ্যম, হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করার একটা মাধ্যমই হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কিন্তু একটা সফটওয়্যার, নট হার্ডওয়্যার। ওকে, অপারেটিং সিস্টেম কিন্তু একটা সফটওয়্যার, টোটালি একটা সফটওয়্যার। চল আমি পিপিটিতে যাই। দেখ এখানে কি দেওয়া আছে, ডেফিনেশনে কি লেখা আছে, ইট ইজ এ সিস্টেম সফটওয়্যার। আমি আসছি, এই যে সিস্টেম সফটওয়্যার এই কনসেপ্টটা আমি আসছি একটুখানি পরে। এখন জেনে রাখ, অপারেটিং সিস্টেম ইজ এ সফটওয়্যার অ্যাক্ট লাইক ব্রিজ বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য কম্পিউটার হার্ডওয়্যার। আবার একটা নতুন ডেফিনেশন পেলি, কি অ্যাক্টস লাইক আ ব্রিজ, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি যেতে হয় তাহলে আমাদের তো একটা ব্রিজ লাগে। ধর এখানে একটা নদী আছে, একটা ব্রিজ লাগে এই পার থেকে এই পারে ক্রস করার জন্য। তো এই অপারেটিং সিস্টেম হচ্ছে একটা ব্রিজ, কার মধ্যে? ইউজারের মধ্যে অ্যান্ড দ্য কম্পিউটার হার্ডওয়্যার। আমাদের কম্পিউটারে হার্ডওয়্যার যেসব আছে, ধর র্যাম আছে বা প্রসেসর আছে বা সিপিইউ আছে, সামথিং যা আছে, যেসব হার্ডওয়্যার ইউনিট গুলো আছে তাদের সাথে ইন্টারাক্ট করার একটা মাধ্যম। ওকে, ক্লিয়ার? অপারেটিং সিস্টেমের ডেফিনেশন ক্লিয়ার ইচ অ্যান্ড এভরিওয়ান? হ্যাঁ স্যার। in simple words, অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি কি করে? টেলস দ্য কম্পিউটার হোয়াট টু ডু। কম্পিউটারকে বলবে কি করতে হবে। আমরা দেবো ইনস্ট্রাকশন। কি দিয়ে ইনস্ট্রাকশন দিই আমরা? কার মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই? কোন ডিভাইসের মাধ্যমে? ইনপুট ডিভাইসের মাধ্যমে। সেটা কিবোর্ড হতে পারে, সেটা মাউস হতে পারে, সেটা যে কোনো ইনপুট ডিভাইস হতে পারে। ওকে, জয়স্টিক হতে পারে। সে আমরা যখন ইনপুট দিই, অপারেটিং সিস্টেম সেই ইনপুটটাকে ফেচ করে এন্ড হার্ডওয়্যারকে বলে এই কাজটা করতে হবে। ওকে, দেন হেল্পস টু রান এ প্রোগ্রাম। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা যে কোনো কোড রান করাই বা যে কোনো প্রোগ্রাম রান করাই, সেটাকে ম্যানেজ কে করে? সেটাকে ম্যানেজ করে হচ্ছে অপারেটিং সিস্টেম। দেন নেক্সট পয়েন্ট, ম্যানেজেস হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিসোর্স। দুটোকেই একসাথে মানে ম্যানেজ করে। সফটওয়্যার রিসোর্স কেও যেমন ম্যানেজ করছে, তেমন হার্ডওয়্যার রিসোর্স কেও ম্যানেজ করছে। এবার রিসোর্স বলতে কি? রিসোর্স বলতে ধর আমি বলছি আমার একটা কোড আছে, তোরা জানিস অ্যারে কি? অ্যারে কি? হোয়াট ইজ অ্যারে? অ্যারে ডেফিনেশন কি? Array is a type of data structure. না, টাইপ অফ ডেটা এটা বললে হবে না, আরো ভালোভাবে বলতে হবে। linear data structure elements. Collection of similar type elements. Okay, array is a data structure that consumes হোমোজিনিয়াস ডেটা। কন্টিগুয়াস মেমোরি। আমাকে কেউ বললি না এই কথাটা, একটা কন্টিগুয়াস মেমোরিতে অ্যারে স্টোর হয়। অ্যারে কি কখনো জাম্প করে স্টোর হয় লিঙ্ক লিস্টের মতো? অ্যারে স্টোর হয় কন্টিগুয়াস। কন্টিগুয়াস মানে মেমোরিতে, মেমোরি এটা ধর আমি একটা অ্যারে বানাচ্ছি। ওকে, অ্যারেতে আমার এলিমেন্ট আছে 1 2 3 4 5 and 6। এবার এর ইন্ডেক্স গুলো আমি লিখে দিচ্ছি 0 1 2 3 4 5। এবার আমাকে বল, আমি যে এই অ্যারের মধ্যে এলিমেন্ট গুলো স্টোর করেছি তার ডেটা টাইপ কি? তার ডেটা টাইপ কি? Integer. ইন্টিজার। ডেটা টাইপ Integer, হচ্ছে ইন্টিজার। এবার আমি এই যে পার্টিকুলার 1 যেটা শুরু হচ্ছে, আমি একটা স্পেস ধরে নিচ্ছি এ স্পেস 200। ওকে, তাহলে এই যে 200 স্পেসে মানে 200 নাম্বার লোকেশন, এটা অ্যাকচুয়ালি লোকেশন বলছি, মানে যে লোকেশনের অ্যাড্রেসটা বলছি, অ্যাকচুয়ালি এটা মেমোরি অ্যাড্রেস 200। এই যে 2 এর মেমোরি অ্যাড্রেস তাহলে কত হবে? 1 এর যদি 200 হয় 2 এর কত হবে? 2 এর কত হবে? 204। 200। 203। আর কি বলছিস? আরেকজন 3 স্যার। আরেকজন 200 204। আরেকজন আরেকজন কেউ কিছু বলছিলিস? একজন বললি 203, 203 স্যার। একজন বলছিস হ্যাঁ। 204। ঠিক আছে, আমাকে এবার বল 203 যে বললি, কেন 3 বাড়ালি কেন? কেন স্যার? ইন্টিজার স্যার 4 বাইট মেমোরি অ্যালোকেট করে। তো 4 বাইট অ্যালোকেট করলে আমি 204 হবে, 203 কেন হবে? স্যার 202 203 স্যার। চারটা তো মানে করে নিচ্ছে মানে 1 থেকে 2 পর্যন্ত। কেন ওটা? মানে 2 এর স্টার্টিং তো 203 তক করছি। না 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 না, এরকম তো না। স্টার্টিং অ্যাড্রেস বলেছি, যদি 0 স্টার্টিং অ্যাড্রেস 200 হয় এর সাথে 4 যোগ হবে।
যদি 4 যোগ হয় 204 হবে, 208 হবে, 212 হবে। তোরা যদি ইন্টিজারকে 4 বাইট হিসাবে নিস, কিন্তু ম্যাক্সিমাম কম্পাইলার যেগুলো ইউজ হচ্ছে ইন্টিজারকে 2 বাইট করে নেয়। ওকে, ইন্টিজারে দুটো, নয় 4 বাইট তাহলে 2 বাইট, 32 বিট অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে 2 বাইট, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তো মেমোরি লোকেশন হ্যাঁ কিভাবে স্যার। যাচ্ছে? 200, 204, 208, 212, তাহলে এইভাবে যাচ্ছে। ওকে, তো কন্টিগিউয়াস মেমোরি, আমি এই কথাটাই জানতে চাইছিলাম, একটা টার্ম কন্টিগিউয়াস মেমোরি লোকেশন। কন্টিগিউয়াস মেমোরি লোকেশন, ঠিক আছে? কন্টিগিউয়াস মেমোরি লোকেশন। নেক্সট পয়েন্ট কি হবে? সেম ডেটা টাইপ এলিমেন্ট। এটাই হচ্ছে মেন দুটো পয়েন্ট অ্যারের। আর একটা হতে পারে সেম ডেটা টাইপ এলিমেন্ট কি তোরা হোমোজিনিয়াস ডেটা বলতে পারিস, হোমোজিনিয়াস ডেটা। ওকে, হোমোজিনিয়াস মানে একই টাইপের ডেটা। যে পয়েন্টে আমি ছিলাম, ম্যানেজ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিসোর্সেস। ওএস ডিসাইড করে এই যে স্পেসটা কাকে কখন অ্যালোকেট করবে। ধর তুই একটা জিনিস লিখলি, ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু 5, ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু 5। আমাকে বল, তোরা ডেটা স্ট্রাকচার পড়েছিস, মেমোরিতে একটা লোকাল ভেরিয়েবল কোথায় গিয়ে স্টোর হয়? একটা লোকাল ভেরিয়েবল কোথায় গিয়ে স্টোর হয়? এটা একটা আমি লোকাল ভেরিয়েবল ধরছি। মেন মেমোরিতে? না, এ কি কথা? মেন মেমোরি বললে হবে? মেমোরি মানে মেমোরিতে কোথায় গিয়ে স্টোর হয়? অবশ্যই মেন মেমোরিতে স্টোর হবে। হ্যাঁ, স্যার ডেটা সেগমেন্ট ইয়েস ইয়েস ইয়েস, ডেটা সেগমেন্টে, লোকাল ভেরিয়েবল ডেটা সেগমেন্টে। আরেকটু ভালোভাবে বল, তুই ঠিক আছিস, যে ডেটা সেগমেন্ট বলেছিস সে ঠিক আছিস জিনিস টপিকে, সেগমেন্টে তুই ধরতে পেরেছিস। অ্যাকচুয়ালি কটা সেগমেন্ট হয়? অ্যাকচুয়ালি মেমোরিতে আমার 4টে সেগমেন্ট থাকে। ওপরেরটাকে বলা হয় স্ট্যাক সেগমেন্ট, তারপরেরটাকে বলা হয় হিপ সেগমেন্ট, তারপরেরটাকে বলা হয় ডেটা সেগমেন্ট, আর নিচেরটাকে বলা হয় কোড সেগমেন্ট। এই কোড সেগমেন্টে আমার কোড থাকে বা ইনস্ট্রাকশন থাকে। ডেটা সেগমেন্টে আমার গ্লোবাল ভ্যারিয়েবল থাকে। তুই ঠিকই গিয়েছিলিস, মানে আন্দাজ করতে পেরেছিলিস। তারপর হিপ সেগমেন্ট আমাদের কেন ইউজ হয়? ডাইনামিক প্রোগ্রামিং এর জন্য। ডাইনামিক প্রোগ্রামিং, এবার ডাইনামিক প্রোগ্রামিংটা কি অ্যাকচুয়ালি? তোরা পড়েছিস ম্যালক, ক্যালক, রিঅ্যালক, এইসবের জন্য। এন্ড স্ট্যাক সেগমেন্টে আমার হয় লোকাল ভ্যারিয়েবল। তো ওএস যখনই দেখে একটা কোনো প্রোগ্রামে লোকাল ভ্যারিয়েবল আছে, এই জিনিসটাকে সোজা স্ট্যাক সেগমেন্টে গিয়ে পুশ করে। স্ট্যাক সেগমেন্টে গিয়ে পুশ করে। এই স্ট্যাকটার হিপটা কিন্তু সিঙ্ক্রোনাইজেবল, মানে রান টাইমে এরা মেমোরিকে চেঞ্জ করতে পারে। ডাইনামিক প্রোগ্রামিং হচ্ছে তো, তো আগে থেকে জানে না কতটুকু মেমোরি লাগবে আমার। তো হিপ অ্যান্ড স্ট্যাক কিন্তু আমাদের ডেটাটাকে, মানে জায়গাটাকে বাড়াতে পারে বা কমাতে পারে প্রয়োজন মতো। সেই জন্য এইটাকে একটা মানে অ্যারো দিয়ে বোঝানো হয় যে এরা ডেটাটাকে, মানে স্পেসটাকে ইউজ করতে পারে। অ্যাকচুয়ালি ডেটা সেগমেন্ট বা কোড সেগমেন্ট কিন্তু সেটা ইউজ করতে পারে না। এটা তোদের ডেটা স্ট্রাকচারের ফার্স্ট টপিক, কি করে একটা ভ্যারিয়েবল মেমোরিতে স্টোর হয়। ভুলে গেছিস কিভাবে এত তাড়াতাড়ি? লাগবে কিন্তু প্রত্যেকটা জায়গায়, মানে আমার নয় অপারেটিং মানে ডেটা স্ট্রাকচার লাগবে, আর নয় আমার সিএসও লাগবে ওএস পড়াতে গেলে। দেন আমাকে বল, এই পার্টটা বুঝতে পেরেছিস নাকি? এতটা যতটা বললাম ক্লিয়ার? সবার ক্লিয়ার? স্যার গ্লোবাল ভ্যারিয়েবল ওখানে স্টোর হয়? হুম, ডেটা সেগমেন্টে গ্লোবাল ভ্যারিয়েবল স্টোর হয়। ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ আমি স্যার। এটাকে না আরো অনেক বড় করে এক্সপ্লেন করা যায়, আমি এখন যাচ্ছি না অত দূর, ঢুকছি না ভেতরে। জেনে রাখ, কোনো লোকাল ভ্যারিয়েবল স্টোর হয় স্ট্যাক সেগমেন্টে, কোনো গ্লোবাল ভ্যারিয়েবল স্টোর হয় ডেটা সেগমেন্টে, কোড ইনস্ট্রাকশন স্টোর হয় কোড সেগমেন্টে, এন্ড হিপটা থাকে আমার ডাইনামিক প্রোগ্রামিং এর জন্য। ওকে, এটা মেন মেমোরির মধ্যেই থাকে। ঠিক আছে।
একটা প্রোগ্রাম যখন ক্রিয়েট হয়, তুই যখন একটা প্রোগ্রাম লিখিস, তখন মেমোরিতে অটোমেটিক্যালি এই জিনিসটা তৈরি হয়ে যায়, পুরো পুরো জায়গাটা। এই পুরো জায়গাটা কে বানায়, কে হ্যান্ডেল করে? অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে এই জিনিসটা বানাতে। ঠিক আছে? স্যার প্রতিবার কোনো প্রোগ্রাম রান করলে হ্যাঁ, পরে কি তখন অটোমেটিক ডিফারেন্ট, মানে এরকম করে প্রত্যেক প্রোগ্রামের জন্য ডিফারেন্ট হবে, প্রত্যেক প্রোগ্রামের জন্য ওটাই। ডিফারেন্ট হবে, প্রত্যেক প্রোগ্রামের জন্য এটা ডিফারেন্ট হবে। ওকে? হ্যাঁ স্যার। একবার হবে, অন্য প্রোগ্রাম ইউজ করতে পারবে সেরকম ব্যাপার না। তার জন্য আমাদের সিতে একটা টপিক আছে, তাকে বলা হয় অ্যাক্টিভেশন রেকর্ড। ওকে? অ্যাক্টিভেশন রেকর্ড যদি কেউ পড়ে থাকিস তাহলে বুঝতে পারবি অ্যাক্টিভেশন রেকর্ডে কিভাবে এই জিনিসগুলো হয়। তোর কোয়েশ্চেনটা খুব ভালো সামঞ্জস্য মানে মেনটেন করে, মানে যেটা তুই বললি, প্রত্যেকটা যখন প্রোগ্রাম লিখবো তখন কি প্রত্যেকটা তৈরি হবে না একটাতেই থাকবে, তার জন্য অ্যাক্টিভেশন রেকর্ড পড়তে হয়। দেন ছাড়। দেন আমাদের কম্পিউটারের জেনারেশন গুলো একটু জেনে রাখা দরকার, মাঝে সাঝে এমসিকিউ দিতে পারে বা বড় কোয়েশ্চেনও দিয়ে দেয় মাঝে সাঝে। জেনারেশন অফ কম্পিউটার, নট অপারেটিং সিস্টেম। ওকে? তো ফার্স্ট জেনারেশন কম্পিউটার 1914 থেকে 1956, তোরা জানিস এটাকে ভ্যাকিউম টিউব বলা হয়। ওকে? সেই একটা পুরো ঘর ভর্তি একটা কম্পিউটার হয়তো শুনেছিস, যেটা কোন ল্যাঙ্গুয়েজে কাজ করে? মেশিন ল্যাঙ্গুয়েজে। এগুলো তোরা রিডিং পড়ে নিস, এখানে বোঝানোর মতো কোনো টপিক নেই। সেকেন্ড জেনারেশন কম্পিউটার, সেগুলো ট্রানজিস্টার ইউজ হতো। ওকে? যেটা ইউজ করতো কি ল্যাঙ্গুয়েজ? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে মুভ A, B এরকম টাইপের ল্যাঙ্গুয়েজ, বা অ্যাড A,05। ঠিক আছে? মাল। হ্যাঁ, মাল্টিপ্লিকেশনের জন্য MUL ইউজ হতো, ডিভিশনের জন্য DIV ইউজ হতো। ঠিক আছে? এইগুলোকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। দেন থার্ড জেনারেশন কম্পিউটার হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। এবার তোরা আইসি পড়েছিস, হ্যাঁ স্যার। আইসি পড়েছিস 8085 মাইক্রো প্রসেসর। স্যার এটা মাইক্রো প্রসেসর না? হ্যাঁ, এটা আমি এমনি দেখালাম জাস্ট। ইন্টিগ্রেটেড 8085 কি একটা মাইক্রো প্রসেসর? মাইক্রো প্রসেসর কি একটা সার্কিট, তো ইন্টিগ্রেটেড সার্কিট তো একটা আইসি তো, হ্যাঁ। জাস্ট সেই জন্যই আমি দেখালাম। এখানে কি ল্যাঙ্গুয়েজ ইউজ হয়? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন সি, কোবল বা ফরট্রান ইউজ হয়। তো সি তোরা জানিস, কোবল ফরট্রান জানার দরকার নেই। দেন ফোর্থ জেনারেশন কম্পিউটার, যেটা হচ্ছে মাইক্রো প্রসেসর এসে গেছে। এখানে কিন্তু চিপ ছিল, ইন্টিগ্রেটেড সার্কিট, এখানে অ্যাকচুয়ালি মাইক্রো প্রসেসর লেখাটা যায় না। তো এখানে কিন্তু একটা প্রসেসর তৈরি হয়ে গেছে, মানে যেমন আমি একদম পার্মানেন্টলি বলতে পারি 8085 কে। এখানে কিন্তু একটা চিপ তৈরি হয়েছে, জাস্ট সার্কিট তৈরি হয়েছে। হয়তো তোরা যদি 8086 হবে 8085 আছে, 8086 আছে, তোরা কি 8086 পড়েছিস খালি? হ্যাঁ স্যার 8086 পড়েছি। 5 এর কোনো কনসেপ্ট নেই? না স্যার 5 যে ছিল 5 এর পরে মানে ওটার পরে যে 86 আসছে, তো ওটাকে মানে কি মানে সেটাই জিনিস তো, অ্যাডভান্স। সেটাই তো আমিও জানি। আগে অ্যাকচুয়ালি 5 পড়তে হয়, তারপর 6 পড়তে হয়। 6 তো পড়লে মানে অ্যাকচুয়ালি হয়ে যায় জিনিসটা। অ্যাকচুয়ালি 5 থেকে শুরু করতে হয়। তার আগেও অনেক মাইক্রো প্রসেসর আছে, 5 তো এই সিলেবাসে ছিল না, হ্যাঁ 5 তো সিলেবাসে ছিল না। সিলেবাসে থোড়াই থাকবে, ছাড়। 8085 টাকে একটা স্ট্যান্ডার্ড মডেল মেনটেন করা হয়। ওকে? একটা আদর্শ মডেল মাইক্রো তার প্রসেসরের। তার আগেও তার মানে অন্যগুলো ছিল। তার আগেও অনেক ছিল, কিন্তু 8085 এমন একটা স্ট্যান্ডার্ড, তো সেটাকে বেস করে পড়ানো হয় বাকিগুলোকে। তো 8085 আগে পড়তে হয়, তারপর বাকিগুলোর দিকে আমার সুইচ করতে হয়। আমার খেয়াল নেই অ্যাকচুয়ালি তোদের সিলেবাসে কি ছিল, আমি দুটোই পড়েছিলাম, ওই জন্য মনে করতে পারছি না। আমি না জানি স্যার 80। 8086 ছিল, কিন্তু 85টা স্যার উল্লেখ করেছিল যে হ্যাঁ 85টা হ্যাঁ, থেকে না কারোর কলেজে তো কারোর না কারোর পড়াবেই। 8085 কারোর পড়ায়নি এটা হতেই পারে না, কারোর না কারোর কলেজে তো বলবে জিনিসটা। ঠিক আছে? দেন তারপরে যে জেনারেশনে এখন কম্পিউটারটা চলছে সেটা হচ্ছে ফিফথ জেনারেশন কম্পিউটার, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, যেটা অ্যাকচুয়ালি আমাদের মেশিন ক্যাপাবল ফর দ্য কম্পিউটেশন পারপাস। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বল, বা মেশিন লার্নিং বল, রোবোটিক্স বল, বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বল। এটাকে NLPও বলা হয়, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হবে অ্যাকচুয়ালি, NLP। ঠিক আছে? এটা মেশিন লার্নিং এর একটা ডিপ টপিক, যেখানে আমরা ধর বাংলা ভাষায় কথা বলছি, এটাকে একটা মেশিন ইনপুট নেবে, সেটাকে ইংরাজিতে কনভার্ট করবে, কনভার্ট করে টোকেনে কনভার্ট করবে। টোকেন মানে ছোট ছোট পার্ট। ধর আমি হ্যালো বললাম, ঠিক আছে, এইচটাকে আলাদা করবে, ELLO, এই 5টা হচ্ছে টোকেনে কনভার্ট করলো। দেন এই টোকেন থেকে বাইনারি কনভার্ট করবে। বাইনারি কনভার্ট করতে পারবি তো এখান থেকে অ্যাস্কি ভ্যালু দিয়ে, অ্যাস্কাই ভ্যালু দিয়ে বাইনারি কনভার্ট করবে।
করে সেটাকে কোনো মেশিন লার্নিং এর কাজে ইউজ করবে। দিস ইজ কল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে মানুষ যে ভাষায় কথা বলছে, হিউম্যান যে ভাষায় ইন্টারঅ্যাক্ট করছে, সেটাই কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ওকে, আজকালকার দিনে যে ল্যাপটপ গুলো বেরোচ্ছে বা কম্পিউটার গুলো দেখতে বেরোচ্ছে, সেগুলো দেখবে হাই গ্রাফিক্স কার্ড ইউজ করে। ঠিক আছে, এনভিডিয়া 3060, 4050 টিআই গ্রাফিক্স কার্ড ইউজ করছে। ঠিক আছে, তো এগুলো কেন দিয়েছে? এগুলো দিয়েছে শুধুমাত্র তুই ওই যে মানে জিটিএ 5 ইনস্টল করে গেম খেলবি সেই জন্য না। ঠিক আছে, তোরা যখন এমএল পড়বি, মেশিন লার্নিং, যখন তোরা কোনো মডেলকে ট্রেন করবি বা তোরা যখন এলএলএম পড়বি, তখন বুঝতে পারবি গ্রাফিক্স কার্ডের ইউজটা কি। ঠিক আছে, শুধুমাত্র গেম খেলার জন্য কিন্তু গ্রাফিক্স কার্ড দেয় না। জিপিইউ কিন্তু শুধুমাত্র গেম খেলার জন্য না, এটা বুঝতে হবে তোদেরকে। সবাই ভাবে গেমিং ল্যাপটপ নামটা এমনই করে দিয়েছে যে এটা শুধুমাত্র গেমই খেলবে, সেটা না। সিপিইউ কিন্তু এত লোড নিতে পারে না। সিপিইউ তো কিন্তু তখন কি ওই ডিভিশন করে দেয় পাওয়ার মানে? ডিভিশন না, পাওয়ার ডিভিশন হয়ে যায়। পাওয়ারটা অ্যাকচুয়ালি সিপিইউর উপর পাওয়ার ফেলতেই দেয় না। সিপিইউ নর্মাল প্রসেসিং গুলো করে ল্যাপটপের তখন বা আচ্ছা ডেস্কটপে। জিপিইউ পুরো চলে যায় ডেটা মানে ডেটা প্রসেসিং করতে, বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থেকে যে ডেটা প্রসেসিং হয়, হাই ইনপুট যায়, থাউজেন্ড ডেটা যায়, বিলিয়ন ট্রিলিয়ন ডেটা যায় একটা মডেলকে ট্রেন করানোর জন্য। ওকে, এবার একটা মডেল ট্রেন হতে অনেকক্ষণ টাইম লাগে। ধর আমি একটা মডেল ট্রেন করাচ্ছি মানে আমি ধর যেমন একটা বাচ্চাকে কোনো একটা সাবজেক্ট শেখানো হয়, তেমন কম্পিউটারকে ধর আমি এটা কিছু শেখাচ্ছি। দিস ইজ কল মডেল ট্রেন। আমি অনেক ডেটা দিয়ে শেখাচ্ছি তাকে, ধর 10,000 ডেটা দিয়ে শেখাচ্ছি। তো 10,000 ডেটাটা আমার, যার যত ভালো গ্রাফিক্স কার্ড তার মডেল তত তাড়াতাড়ি ট্রেন হবে। যেমন আমি একটা করছিলাম, আমার প্রায় 7 ঘন্টা নিল। ঠিক আছে, আমার 1650 গ্রাফিক্স কার্ড, জিটিএক্সটা মানে যেটা পুরনো ছিল আগে। তো আমার একটা বন্ধুর আছে টিআই 1450 গ্রাফিক্স কার্ড আছে, কিন্তু তার আমি দেখলাম তার 3.5 ঘন্টায় সেই একই মডেল ট্রেন করে নিল। দিস ইজ দ্য টিআইটা ডিফারেন্স। কি স্যার? টিআইটা আমারও ঠিক অ্যাকচুয়ালি মানে জানা নেই, আমি জিটিএক্স বা টিএক্স ওটা নিয়ে অতটা ডিপলি জানি না। গ্রাফিক্স কার্ড একটা ফরম্যাট, হয়তো পাওয়ার ইন্টিগ্রেশনের জন্য কিছু একটা ইউজ করে। ওকে, ওকে। সার্চ করে দেখবি কি অ্যাকচুয়ালি ইউজ হয়। দেন ওএস অ্যাকচুয়ালি কি কাজ করে? এই 5টা টপিকই হচ্ছে আমাদের 5টা ইউনিট। বুঝতে পারলি? 5টা ইউনিট আমি বলেছি। প্রসেস ম্যানেজমেন্ট। প্রসেস বলতে কি? তোরা প্রসেস দেখবি কোথায়? কন্ট্রোল শিফট এসকেপ প্রেস করবি, তোদের টাস্ক ম্যানেজার ওপেন হবে। এই সমস্ত যে জিনিসগুলো আমার রান হচ্ছে এখানে, দেখ ব্রাউজার, ক্রোম, গুগল ক্রোম, মাইক্রোসফট হোয়াটসঅ্যাপ, ডেস্কটপ উইন্ডোজ ম্যানেজার, মাইক্রোসফট নোট, এগুলো কিন্তু সব আমার এক একটা প্রসেস। দেখ ওপরে লেখা আছে প্রসেসেস, দিস ইজ কল প্রসেস। এই প্রসেস কতটা আমার সিপিইউ পার্সেন্টেজ নিচ্ছে, কতটা আমার মেমোরি নিচ্ছে, কতটা ডিস্ক নিচ্ছে, কতটা নেটওয়ার্ক নিচ্ছে, সমস্ত কিন্তু আমরা এই টাস্ক ম্যানেজার থেকে দেখতে পারি। ওকে ওকে, এবার ওপরে দেখ এখানে একটা কথা লেখা আছে পিআইডি। পড়াবো, এই টপিক গুলো দেখে রাখ, মানে এগুলো পড়ানোর সাথে সাথে কিভাবে অ্যাকচুয়ালি ল্যাপটপে ইন্টিগ্রেট হচ্ছে বা কম্পিউটারে ইন্টিগ্রেট হচ্ছে আমি দেখাবো। তো প্রসেস ম্যানেজমেন্ট, প্রসেস বলতে কি, যেমন আমি এখানে তোদের ক্লাসটা নিচ্ছি, এটা আমার ওপেন আছে মাইক্রোসফট এজে, তো এটা একটা প্রসেস। এখানে ওয়ান নোটটা খোলা আছে, এটা একটা প্রসেস। আমার এখানে ভার্চুয়াল বক্স খোলা আছে, এটা একটা প্রসেস। আমার গুগল মিট চলছে, এটা একটা প্রসেস। ওকে, এখানে দেওয়া আছে দেখ, রান প্রোগ্রামস লাইক ক্রোম, ভিএস কোড, যে কোনো কিছু আমার ল্যাপটপে চলে তাকে প্রসেস বলা হয়। প্রসেস আবার 3 ধরনের, সিস্টেম প্রসেস। মানে আমি এক্সিকিউট কথা ব্রেক করলো স্যার প্রোগ্রাম এক্সিকিউটের কথা বলছো? না, এখানে ওই প্রোগ্রাম নয়, তো কোডের কথা বলছি না। এক্সিকিউট তো হচ্ছেই। এক্সিকিউট মানে কি? মানে রান হচ্ছে, অ্যাকচুয়ালি রানই তো হচ্ছে। ওয়ান নোট আমার এখন কারেন্টলি রান করছে সিস্টেমে, আমার ওয়ান নোট এখন রান করছে, আমার গুগল মিট এখন রান করছে। শুধুমাত্র যে তুই একটা হ্যাশ ইনক্লুড stdi.h দিয়ে একটা কোড লিখে দিলি, সেটাকে রান করালি, সেটা শুধুমাত্র প্রোগ্রাম বা সেটা শুধুমাত্র প্রসেস, এরকম ব্যাপার না। ওকে, এবার প্রোগ্রাম আর প্রসেসের মধ্যে আবার ডিফারেন্স আছে। প্রোগ্রাম আর প্রসেসের মধ্যে আবার ডিফারেন্স আছে।
প্রোগ্রাম কতক্ষণ? যতক্ষণ সেটা মেন মেমোরিতে থাকবে। যখনই সেটা সিপিইউতে এসে রান করবে তখনই সেটা হয়ে যাবে প্রসেস। ওকে, কতক্ষণ প্রোগ্রাম নামটা থাকবে? যতক্ষণ সে মেন মেমোরিতে বসে থাকবে, মানে যতক্ষণ সিপিইউ তাকে ডাকছে না এসো আমি তোমাকে এক্সিকিউট করাবো। যখনই সিপিইউ বলবে আমার কাছে এসো এক্সিকিউট হবে, তখনই প্রোগ্রামের নাম হয়ে যাবে প্রসেস। ক্লিয়ার? সবাই বলবি ক্লিয়ার? হ্যাঁ কোনো স্যার। জায়গায় ডাউট আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এবার প্রসেসও 3 ধরনের হয়, একটা হচ্ছে সিস্টেম প্রসেস, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড প্রসেস, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস। ওকে, তিনটের এক্সপ্লেনেশন যখন প্রসেস পড়াবো ডিপে তখন আমি বোঝাবো, জেনে রাখ। দেন মেমোরি ম্যানেজমেন্ট। আমি যেটা এতক্ষণ তোদের বলছিলাম যে একটা কোনো আমাদের লোকাল ভেরিয়েবল ক্রিয়েট হলে সেটা কিভাবে গিয়ে মেমোরিতে স্টোর হবে বা মেমোরির কোন জায়গাতে স্টোর হবে, এই কাজটাও কিন্তু আমাদের অপারেটিং সিস্টেম করে। এই কাজটাও কিন্তু আমাদের অপারেটিং সিস্টেম করে। তো অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু সমস্ত কাজ করা ইম্পসিবল। ওকে, ইউজ র্যাম প্রপারলি, এটা র্যাম হতে পারে, যেটা আবার আমাদের সেকেন্ডারি স্টোরেজ হতে পারে, হার্ড ডিস্কেও ম্যানেজ করে, ঠিক আছে। দেন ফাইল ম্যানেজমেন্ট। ফাইল বলতে কি? ফাইল বলতে কি বোঝায়? যেখানে আমরা কোনো ডেটা স্টোর করে রাখি, যেমন এই পিপিটিটা, এটা একটা ফাইল। তোদের এই যে পিডিএফটা, এটা একটা ফাইল। ওকে, সেই ফাইলকে ক্রিয়েট করা, সেভ করা, ওপেন করা, ডিলিট করা, এই সমস্ত কাজ করে হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। ফাইল ম্যানেজমেন্টকে কে হ্যান্ডেল করে? আবার ওএস হ্যান্ডেল করে। দেন ডিভাইস ম্যানেজমেন্ট। ডিভাইস বলতে কি? এখানে ডিফারেন্ট, আমরা একটা ল্যাপটপের সাথে ধর আমার ডিফারেন্ট ডিভাইস আছে, একটা মাউস কানেক্টেড আছে, একটা কিবোর্ড কানেক্টেড আছে, একটা টাচপ্যাড কানেক্টেড আছে। ওকে, তো তিনটে ডিভাইসকে একসাথে কন্ট্রোল কে করছে? অপারেটিং সিস্টেম করছে। অপারেটিং সিস্টেম করছে। বা প্রিন্টার কানেক্টেড আছে, সেটাকেও কিন্তু অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করছে। দেন সিকিউরিটি, প্রোটেক্টস ডেটা উইথ পাসওয়ার্ড এন্ড পারমিশন। তুই বল, তুই যখন ল্যাপটপে লগ ইন করিস তোকে পাসওয়ার্ড দিতে হয়, পাসওয়ার্ড দিয়ে তোরা ঢুকিস, সেই কাজটাও কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমই করছে। ওকে, দেন তোরা যদি সেটিংসে গিয়ে দেখিস, সেখানে সিকিউরিটিটা কোথায় গেল? প্রাইভেসি এন্ড সিকিউরিটি। এই যে পার্টিকুলার পোর্শনের কাজ, উইন্ডোজ সিকিউরিটি, এই যে আমাদের উইন্ডোজের যে সিকিউরিটিটা, এটাও কিন্তু আমাদের ওএসই করছে, উইন্ডোজ ওএসই করছে অ্যাকচুয়ালি। ক্লিয়ার? বল, হ্যাঁ স্যার। ওএস কি কি কাজ করে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এছাড়াও আমরা কি বলতে পারি? রিসোর্স অ্যালোকেশন। আমি একটা পয়েন্ট লিখছি, ধর ওএস এর আরো একটা কাজ, সেটা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন। এবার রিসোর্স অ্যালোকেশন মানে কি? রিসোর্স বলতে কি বোঝায়? সিপিইউ, মেমোরি, হার্ড ডিস্ক, এই সমস্ত জিনিসগুলোকে, মানে কোনো একটা প্রোগ্রাম আমি লিখেছি, সেটা হার্ড ডিস্কে গিয়ে স্টোর করলাম, কোনো একটা প্রোগ্রাম লিখেছি, এই প্রোগ্রামকে যে হার্ড ডিস্কে অ্যালোকেট করালো, দিস ইজ কল রিসোর্স অ্যালোকেশন, বা হার্ড ডিস্কে যে স্টোর করালো, এই প্রসেসটাকে রিসোর্স অ্যালোকেশন বলা হয়। ওকে, দেন আরেকটা ভালো পয়েন্ট আছে, সেটা হচ্ছে কমিউনিকেশন বা ইন্টার প্রসেস কমিউনিকেশন। কমিউনিকেশন, এটাকে আরো ভালো ভাষায় যদি বলতে পারিস, ইন্টার প্রসেস কমিউনিকেশন। এবার ইন্টার প্রসেস কমিউনিকেশন মানে কি? কেউ বলতে পারবি ইন্টার প্রসেস কমিউনিকেশন বলতে কি বোঝায়? মানে দুটো প্রসেস একে অপরের সাথে কমিউনিকেট করছে। একটা এক্সাম্পল দিতে পারবি কেউ? ধর এটা আমার ল্যাপটপ, ঠিক আছে, এই ল্যাপটপের সাথে আমার একটা প্রিন্টার কানেক্ট করা আছে। আমার একটা প্রিন্টার কানেক্ট করা আছে এই ল্যাপটপের সাথে। ধর ল্যাপটপে আমার একটা কোনো পিডিএফ ওপেন আছে, আমার এখানে একটা অপশন থাকে না প্রিন্টের, একটা পিডিএফ খুলে একটা অপশন পাওয়া যায় না প্রিন্টের, পাওয়া যায় তো, একটা সাইন হ্যাঁ। পাওয়া যায় প্রিন্টের। তো
আমি ডাইরেক্ট কিন্তু হ্যাঁ স্যার সেটাকে প্রিন্টারে সেন্ড করতে পারি। তো একটা প্রসেস ল্যাপটপ সে আর একটা প্রসেস প্রিন্টারের সাথে কমিউনিকেট করছে। দিস ইজ কল্ড ইন্টার প্রসেস কমিউনিকেশন। এটা কে হেল্প করে? অপারেটিং সিস্টেম হেল্প করে একটা ডিভাইসের সাথে আর একটা ডিভাইসের কমিউনিকেশন এস্টাবলিশ করতে। ওকে, এই কমিউনিকেশন কিন্তু আবার বলছি ওই নেটওয়ার্কের কমিউনিকেশন না, সেটা আলাদা জিনিস। সেটা আমাদের ইথারনেট কেবল দিয়ে করতে হয় বা ক্যাট 5 ক্যাট 6 কেবল দিয়ে করতে হয়, সেটা আলাদা টপিক, সেটাতে আমি ঢুকছি না। এই কমিউনিকেশনটা কিন্তু তাহলে স্যার ব্লুটুথ হেডফোনে তো হ্যাঁ ব্লুটুথ হেডফোনকেও আমাদের কানেক্ট করতে অপারেটিং সিস্টেমই হেল্প করে। এইখানে যে সমস্ত সার্ভিস গুলো আছে না, এইখানে ক্লিক করলে যে সমস্ত সার্ভিস গুলো দেখতে পাচ্ছি সব কিন্তু অপারেটিং সিস্টেম। হ্যাঁ, ডুয়েল স্ক্রিন। ধর আমার একটা HDMI পোর্ট আছে, সেটা দিয়ে আমি একটা ডুয়েল স্ক্রিন করছি, তো স্ক্রিনটা আমার ওখানে ডুয়েল হচ্ছে, সেই কাজটাও কিন্তু অপারেটিং সিস্টেম করছে। তো বুঝতে পারছিস অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু পুরো জায়গাটাই বৃথা। ওকে, দেন এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম। কি কি ধরনের অপারেটিং সিস্টেম হয়? ফার্স্ট, যেটা সবাই ইউজ করে ওয়ার্ল্ড ওয়াইড, সবাই সমস্ত জায়গাতে ইউজ হচ্ছে, সেটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। দেন লিনাক্স অপারেটিং সিস্টেম। দেন ম্যাক ওএস। ম্যাক ওএস মানে অ্যাপেলে যেটা ইউজ হয়। অ্যান্ড্রয়েড মানে অ্যান্ড্রয়েড ওএস, এন্ড iOS মানে হচ্ছে অ্যাপেল ফোনে মেবি যেটা ইউজ হয় iOS, তাই তো? হ্যাঁ তোরা বেশি ভালো জানবি আমার থেকে iOS, আমি তো iOS ইউজ করিনি কোনোদিন। আমার এই কালি লিনাক্সে না একটা অপারেটিং সিস্টেম আছে, এই দেখ জরিন। ওকে, এই জরিনটা হচ্ছে পুরো এই ম্যাকের কপি। মানে যাদের কাছে ম্যাক নেই তারা যদি ম্যাকের ফিল নিতে চায় তাহলে জরিন ইউজ করতে পারে, জরিনটাকে ইনস্টল করে ইউজ করতে পারে, পুরো একদম ম্যাকের ফিল দেওয়া যাবে। দেন জেনারেশন অফ স্যার উইন্ডোজ অপারেটিং সিস্টেম। হ্যাঁ, কে কি বলছিস বল? স্যার বিএসডিটা কি? বিএসডিটা একটা অপারেটিং সিস্টেম, এ আজকাল ইউজ হয় না, বহুত পুরানো অপারেটিং সিস্টেম। আচ্ছা আচ্ছা ইউনিক্সটাও অ্যাকচুয়ালি অনেক পুরনো অপারেটিং সিস্টেম, এখন ইউজ হয় না। এখন তো উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, ক্রোম ওএসও ইউজ হচ্ছে আজকাল। মানে ওই হয়তো স্যার ক্রোমবুকেতেই তো ইউজ হয়। ক্রোমবুকে ইউজ হয়, বা পিডব্লিউ একটা মেবি ল্যাপটপ লঞ্চ করেছিল তাদের স্টুডেন্টদের জন্য, সেখানেও ক্রোম ওএস ইউজ হয় মেবি, যত সম্ভব। অ্যান্ড্রয়েড, iOS এগুলো। দেন জেনারেশন অফ উইন্ডোজ ওএস, এই কোয়েশ্চেনটাও কিন্তু আসতে পারে, ঠিক আছে? উইন্ডোজ ওএস এর জেনারেশন টোটাল থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এখানে আমার কোনো কিচ্ছু বোঝানোর নেই। ওকে, উইন্ডোজ 1.0 1985 এ, 2.0 1987 এ, 3.x 1992 1994, 95 95 ই এস্টাবলিশ হয়েছে, 1980 এস্টাবলিশ হয়েছে। এমই মানে হচ্ছে মিলেনিয়াম এডিশন। ওকে, এটা একটা স্পেশাল এডিশন ছিল যেটা হোম ইউজারদের জন্য ফার্স্ট নিয়ে আসা হয়েছিল। এবার হোম ইউজার মানে কারা? যারা বাড়িতে ইউজ করে। ওকে, মিলেনিয়াম এডিশন সেই জন্য ফার্স্ট নিয়ে আসা হয়েছিল। তারপরে মেন যেটা এলো গেম চেঞ্জার, সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ এক্সপি। এটার নাম হয়তো অনেকেই শুনেছিস, যেটা বহুত দিন মার্কেটে ইউজ হয়েছে, উইন্ডোজ হ্যাঁ এক্সপি। স্যার, এটা আগেকার স্কুলে টুলে লাগানো হতো বেসিক। স্কুলে লাগা থাকতো, একটা ওজি অপারেটিং সিস্টেম, তাই তো? দেন ভিস্টা এসেছিল, কিন্তু ভিস্টা খুব একটা পপুলার হয়নি। পপুলার কোনটা হয়েছিল বলতে এই উইন্ডোজ 7টা, ভিস্টাটা নয়, উইন্ডোজ 7টা। এটাও কিন্তু একটা ওজি, এটাও কিন্তু খুব ভালো চলেছিল। দেন উইন্ডোজ 8ও খুব একটা বেশি, আমি তো কোনোদিন উইন্ডোজ 8 ইউজ করিনি। আমি এক্সপিটা দেখেছি, 7টা স্কুলে ইউজ করেছি, 8 আমি ইউজ করিনি। ওকে, স্যার আমি 10টা উইন্ডোজ 8টা ফোনে ইউজ করছিলাম। আমি ইউজ করিনি, উইন্ডোজ 8 অ্যাকচুয়ালি আমি কোনোদিন ইউজ করিনি। ওকে, কিন্তু 8 উইন্ডোজ, তো 8.1। আচ্ছা হ্যাঁ, 8 আর 8.1 এর উইন্ডোজ 10, এটা হচ্ছে মেন অপারেটিং সিস্টেম, যেটা সব থেকে স্টেবল। ওকে, দেন 2021-এ যেটা এসেছে সেটা হচ্ছে উইন্ডোজ 11 মডার্ন ইউআই এন্ড বেটার পারফরমেন্স এন্ড সিকিউরিটি। বেটার পারফরমেন্স তো দিতে পারে না, বেটার পারফরমেন্স উইন্ডোজ 10ই দেয় এখনো পর্যন্ত, আমার যে মনে হয়। ওকে, দেন যেটা মনে রাখতে হবে, ফেমাস উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোনগুলো? দেখ, উইন্ডোজ এক্সপি কত বছর চলেছে? প্রায় 13 বছর চলেছে মার্কেটে। ওকে, উইন্ডোজ 7 এটাও প্রায় 11 বছর চলেছে মার্কেটে। এন্ড উইন্ডোজ 10 তো এখনো চলছে, অনেকের কাছেই আছে। কেউ আছিস এখন উইন্ডোজ 10 ইউজ করিস? তো সবাই 11 ইউজ করিস? স্যার আমি করি। স্যার একটা বাড়ি আমাকে তো ফোর্সফুলি করিয়ে দিয়েছে উইন্ডোজ 11। আমি অ্যাকচুয়ালি যেতে চাইনি উইন্ডোজ 11-এ। লাস্ট অপশন আর দেখছি কিছু করা যাবে না, মুভ করতেই হবে।
তো অনেক অ্যাপ্লিকেশন চলছিল না। চলছিল না উইন্ডোজ 10 এ? না যেমন স্যার, কিরকম উইন্ডোজ 11 দিচ্ছিল বারবার করে। যেমন কিরকম অ্যাপ্লিকেশন একটা বলতো, আমি তো কই দেখিনি আমার অ্যাপ্লিকেশন চলছিল না এরকম। স্যার ভিএস কোডই চলছিল না আমারটায়, তারপর উইন্ডোজ 11 এ সুইচ করেছি, তারপর চলছিল। হ্যাঁ এরকম হয়েছিল। হ্যাঁ স্যার, আমার এরকম হয়েছে। আচ্ছা আমার জানা নেই, আমাকে আমার অপশন ছিল কি বলতো, লাস্ট তুমি একদম সুইচ করো, তাছাড়া অনই করতে পারবে না। ও আচ্ছা। তারপর আমি সুইচ করে গিয়েছিলাম। ওকে, আচ্ছা স্যার। দেন লিনাক্স ওএস এর টাইপ, মানে কিছু ফেমাস লিনাক্স ওএস আছে। আমি লিনাক্স ওএসটাকেও তোদের প্যারালালি তোদের উইন্ডোজ আসবে, কিন্তু আমি লিনাক্সটার ফিল দিতে থাকবো মাঝে সাঝে, ঠিক আছে? যেমন আর্চ আছে, উবুন্টু আছে, মিন্ট আছে, কালি আছে, সেন্টোস আছে, রেড হ্যাট আছে। ওকে, এছাড়াও প্যারোট আছে, আরো অনেক আছে, অনেক অনেক। অ্যাকচুয়ালি এবার তোরা বলবি লিনাক্সের এত ভার্সন কেন, কোয়েশ্চেনটা মাথায় আসছে হ্যাঁ যে স্যার। দাদা এত লিনাক্সের ভার্সন কেন? একটা হলেই তো হয়ে যেত বা দুটো হলেই তো হয়ে যেত। ফার্স্ট কথা, তোরা ওপেন সোর্স বুঝিস? ওপেন সোর্স, হ্যাঁ স্যার। লিনাক্সের কোড হচ্ছে ওপেন সোর্স। ওপেন সোর্স মানে কি? মানে যে কোনো ইউজার ডাউনলোড করতে পারবে কোডকে, এন্ড সে নিজের মতো মডিফাই করে একটা অপারেটিং সিস্টেম বানিয়ে ফেলতে পারবে। এই জন্যই লিনাক্স এত র্যাপিড ডেভেলপ হয়। ওকে, লিনাক্স যে আবিষ্কার করেছিল তার নাম মেবি লাইনাস টরভাডেল সামথিং একটা নাম ছিল, আমার যতদূর মনে পড়ছে। লাইনাস টরভাডেল ফার্স্ট আবিষ্কার করেছিল ইউনিক্স অপারেটিং সিস্টেম, মানে লিনাক্সের বেস অ্যাকচুয়ালি কিন্তু ইউনিক্স। ওকে, ইউনিক্স থেকে লিনাক্সটা এসেছে। তারপরে মেন ব্যাপার হচ্ছে লিনাক্সের কোড হচ্ছে ওপেন সোর্স। ওপেন সোর্স কোড মানে হচ্ছে যে কেউ ডাউনলোড করতে পারবে। তো এরকম প্রোগ্রামার বা সফটওয়্যার ডেভেলপাররা থাকে যারা লিনাক্সের কোডকে ডাউনলোড করে নিজের মতো মডিফাই করে একটা ভার্সন ওএস এর বার করে দিল, সেটা একটা ওএস হয়ে গেল। ওকে, সেই জন্যই কিন্তু লিনাক্সের এত ভ্যারিয়েন্ট। দেন ওএস লেয়ার, আমি যেটা অ্যাকচুয়ালি বলছিলাম, এটা আমি তোদের প্রথমেই রেখেছি। এখানে ইউজার থাকে যেগুলোকে আমি বলছিলাম কি এন্ড ইউজার। তারপর সফটওয়্যার থাকে, মানে যেটা অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেম। সফটওয়্যারের মধ্যে দু রকম মানে সফটওয়্যার থাকে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সফটওয়্যার দু ধরনের হয়, মাথায় রাখবি, কোয়েশ্চেন আসতে পারে। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার এন্ড অ্যানাদার ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দেন অপারেটিং সিস্টেম কার সাথে ইন্টারঅ্যাক্ট করে আমি বলেছি হার্ডওয়্যারের সাথে। হার্ডওয়্যারের মধ্যে কি থাকতে পারে? সিপিইউ থাকতে পারে, র্যাম থাকতে পারে, ইনপুট আউটপুট ডিভাইস থাকতে পারে, এই সমস্ত কিছু। এবার সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার হচ্ছে আমাদের উইন্ডোজ ওএস, এটা হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমএস ওয়ার্ড, যে সমস্ত জিনিসগুলো তোরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রেখেছিস। ওকে, যে সমস্ত জিনিসগুলো তোরা ডাউনলোড করে রেখেছিস, যেমন আমি এখানে দেখাই, যেমন ধর ধর এই আমার প্যাকেট ট্রেসার আছে, ব্রেভ আছে, ভিজুয়াল স্টুডিও কোড আছে, এনিডেস্ক আছে, ওবিএস আছে, ওরাকেল আছে, ওয়ার্কস্টার আছে, এই সমস্ত সফটওয়্যার গুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, সিস্টেম সফটওয়্যার হচ্ছে উইন্ডোজটা, মাথায় রাখবি, এটা অ্যাকচুয়ালি সিস্টেমে রান হয়। স্যার আর সিস্টেম সফটওয়্যার কি হবে? আর সিস্টেম সফটওয়্যার কি হবে উইন্ডোজ ওএস ছাড়া? লিনাক্স ওএস হবে, ম্যাক ওএস হবে। আর উইন্ডোজ আর উইন্ডোজ ওএস এর সাথে যে সমস্ত মানে সফটওয়্যার গুলো মানে মানে অটোমেটিকলি ডাউনলোড যেগুলো হয়ে যায়, ডাউনলোড সেটা মানে সেটা সিস্টেম সফটওয়্যার বলতে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন হ্যাঁ, সফটওয়্যার। ও, ঠিক আছে। ঠিক আছে। হুম, হ্যাঁ স্যার, ওকে স্যার। এটা হচ্ছে এতটা। এবার চল আমি বলি গোলস অফ অপারেটিং সিস্টেম। আমার পিপিটি শেষ, পিপিটি তে আর পড়াবো না। কালি লিনাক্স তো সিস্টেম সফটওয়্যার। কালি লিনাক্স একটা সিস্টেম সফটওয়্যার অবভিয়াসলি। স্যার আমাদের ইন্ডিয়ান কোনো অপারেটিং সিস্টেম নেই? ইন্ডিয়ান ইন্ডিয়ান আমার তো জানা নেই, আমার তো মাথাতে আসেই নি যে ইন্ডিয়ান না স্যার, নেই স্যার। আমি জানি না, আমার জানা নেই। গোলস অফ স্যার এত হুম, বল। স্যার বলছি এত মানে টেকনোলজি হচ্ছে, ইন্ডিয়ান কোনো অপারেটিং সিস্টেম এখনো পর্যন্ত মানে বিল্ড হয়নি, তাই তো? হুম, এখনো বিল্ড হয়নি। কনভিনিয়েন্স, কনভিনিয়েন্স মানে কি? ইউজার ফ্রেন্ডলি, যেটা আমরা বলতে পারি। ওকে,
অপারেটিং সিস্টেম হবে আমাদের ইউজার ফ্রেন্ডলি। দেন নেক্সট এফিসিয়েন্সি। এবার এফিসিয়েন্সি মানে জানিস, স্মুথ চলবে জিনিসটা, কোনো ল্যাগ হবে না, কোনো বাগ আসবে না তাড়াতাড়ি। তো আমরা যখন কোনো অপারেটিং সিস্টেম বানাবো কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সেগুলো লিখছি। একটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, নেক্সট হচ্ছে এফিসিয়েন্সি, মানে যাদের এফিসিয়েন্ট হবে অ্যাকচুয়ালি জিনিসটা। থার্ড হচ্ছে পোর্টেবিলিটি। এবার এই পোর্টেবিলিটিটা খুব 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 বড় ব্যাপার। উইন্ডোজ ওএস বা লিনাক্স ওএস কিন্তু আমাদের পোর্টেবল, যে কোনো সিস্টেমে আমরা কিন্তু ডাউনলোড করে চালিয়ে দিতে পারবো, তাই তো? সেটা এইচপি ল্যাপটপ হোক বা এসআর এর ল্যাপটপ হোক বা যে কোনো ল্যাপটপ হোক, যে কোনো মাদারবোর্ড হোক, তাই তো? কিন্তু তোরা বল, আমরা ম্যাক ওএস কি আমাদের এই সিস্টেমে ডাউনলোড করে চালাতে পারবো? হ্যাঁ কি না? না স্যার। চালাতে পারবো না, কারণ না। তার জন্য ম্যাকেরই সিস্টেম লাগবে, তো পোর্টেবল নয়। সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি ম্যাক ইজ নট পোর্টেবল। এই ম্যাকটাকে সবসময় ছোট হাতে লিখবি, ওকে? ম্যাক ওএস। আর তোরা এমএসি যেন এরকম লিখে দিস না, এটা হয়ে যাবে আবার মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলার, কম্পিউটার নেটওয়ার্কের পার্ট। ফুল মানে বড় হাতে কখনো ম্যাক লিখে দিবি না অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, ছোট হাতে লিখবি, এরম লিখবি ম্যাক ওএস, ওএসটা বড় দিবি। ম্যাক ওএস ইজ নট পোর্টেবল। কেন বুঝতে পেরেছিস তো? বাট উইন্ডোজ ইজ পোর্টেবল। পোর্টেবল মানে হচ্ছে চালানো। অ্যাকচুয়ালি বলে না পোর্টেবল মানে এখান থেকে ওখানে নিয়ে যা, পোর্টেবল ডিভাইস। তো সেরকম ম্যাক ওএস কিন্তু অন্য কোনো সিস্টেমে দিলে কিন্তু রান করে না, কিন্তু উইন্ডোজ ওএস যে কোনো সিস্টেমে দিলেই কিন্তু আমার রান হয়ে যাবে। দেন রিলায়েবিলিটি, স্কেলেবিলিটি, দেন নেক্সট যে পয়েন্টটা সেটা জানার হচ্ছে সেটা হচ্ছে রোবাস্টনেস। এবার রোবাস্টনেস মানে কি জানিস? রোবাস্ট কথার অর্থ কি? বলবান। হ্যাঁ, বলবান, একদম। ফাইট এগেনস্ট আনএক্সপেক্টেড এরর। অ্যাগ্রোভার্স। হুম, হবে, কিন্তু এই অ্যাকচুয়ালি রোবাস্ট কথাটা ইউজ হয়, দেখবি জাভা যখন পড়বি তোরা তখন জাভাতে রোবাস্টনেস কথাটা পাবি তোরা, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওখান থেকে শিখছি স্যার। হ্যাঁ, ওই জন্যই বললাম হ্যাঁ স্যার, এটা জাভাতেই শিখবি কথাটা রোবাস্টনেস অ্যাকচুয়ালি। তো রোবাস্টনেস মানে ফাইট এগেনস্ট আনএক্সপেক্টেড এরর, মানে আমার অপারেটিং সিস্টেম এমন ভাবে বানাতে হবে যদি কখনো এরর আসে সেগুলোর ক্ষেত্রে ফাইট করতে পারে, ওকে? সেগুলোকে সে যেন নিজের থেকে হ্যান্ডেল করতে পারে সেই সমস্ত জিনিসগুলোকে। দেন এটা আমাদের লাস্ট টপিক আজকের, কারণ পর আমি এক্সপ্লেন করব না। পার্ট অফ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের কি কি পার্টস থাকে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব। এখন কে জয়েন হবে বলতো? রাহুল? ক্লাস শেষ যে রে রাহুল। হ্যাঁ স্যার, আজকে প্রথম জয়েন করলাম। আচ্ছা, ঠিক আছে। দেখিনি। আচ্ছা। ভিতরেরটাকে বলা হয় কার্নেল, এটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম, ওকে? অপারেটিং সিস্টেমের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কার্নেল, আরেকটা কি জানিস? সেল। সিস্টেম। না না, ওটা নয়, ওটা ওটা ওপরের পার্ট। অ্যাকচুয়ালি আমি ইনার ডিটেলসে ঢুকছি এবার। একটা সব ওএস এ কি কি থাকে, একটা ওএস এ থাকে হচ্ছে কার্নেল। এই এই কথাটা মাথায় বসিয়ে নে, কার্নেল, ঠিক আছে? আজকে থেকে এই কার্নেল শব্দটা কিন্তু সারা জীবন শুনতে থাকবি, কম্পিউটার সায়েন্সে এসেছিস। কার্নেল মানে কি? কার্নেল হচ্ছে কোর পার্ট অফ ওএস।
কোর পার্ট অফ অপারেটিং সিস্টেম। আর একটা আমি ভালো টার্মে বলতে পারি, হার্ট অফ অপারেটিং সিস্টেম। ওকে, হার্ট অফ অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদের কার্নেল। এবার তাহলে সেল কি? সেল হচ্ছে একটা ইন্টারফেস টু কানেক্ট উইথ কার্নেল। ভালো করে দেখ, এইখানে অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার যে হেল্প করে হার্ডওয়্যারের সাথে কানেক্ট করতে, আবার অপারেটিং সিস্টেমের মধ্যে থাকে সেল যে হেল্প করে কার্নেলের সাথে আমাদের কানেক্ট করতে। আর এই কার্নেল হচ্ছে আমাদের হার্ট বল বা ব্রেন বল, সমস্ত কিছু এই কার্নেলই সব ডিসাইড করে। কি কি? এই পিপিটিতে আমরা যে টপিকগুলো পড়েছি এখানে, এই টপিকগুলো: প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, ডিভাইস অপারেটিং সিস্টেম হচ্ছে ব্রেনস এর কার্নেল। হ্যাঁ, কার্নেল হচ্ছে আমার ব্রেন বা হার্ট অফ অপারেটিং সিস্টেম। ব্রেন কথাটা খুব একটা ইউজ করে না, হার্ট ইউজ করে। ওকে, মানে তোরা যদি এমসিকিউ পাস হার্ট অফ ওএস দেখবি কার্নেল, আর হার্ট অফ কম্পিউটার নেটওয়ার্ক যদি বলা হয় তাহলে দেখবি তোরা ট্রান্সপোর্ট লেয়ারতে পাবি। দুটোটার মাথায় রাখবি, ঠিক আছে? তো হার্ট অফ অপারেটিং সিস্টেম মানে হচ্ছে কার্নেল। এই কার্নেল সমস্ত কাজ করে, আর সেল শুধুমাত্র একটা প্রোটেকশন লেয়ার বা একটা সিকিউরিটি গার্ড যে কার্নেলের সাথে ইন্টারফেস করতে সাহায্য করে। ওকে, ধর কার্নেল একটা খুব বড়, ধর পিএম আমাদের নরেন্দ্র মোদী হচ্ছে কার্নেল। ওকে, তুই তো ডাইরেক্ট গিয়ে নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে পারবি না, তার কোনো অ্যাসিস্ট্যান্ট আছে, তার সাথে কথা বলতে হবে ফার্স্ট। সেই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সেল, আর কার্নেল হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী। ওকে ওকে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবার এই যে ইন্টারফেস যে এই কথাটা মাথায় নেই। স্যার এই সেল কি পাওয়ার সেলই? না 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 না, এই সেল তোরা দেখতে পাবি না। ইন্টারফেস ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে, টোটালি পাওয়ার সেল বলা যায় না, কারণ পাওয়ার সেল আমাদের একটা ইন্টারফেস প্রোভাইড করে। ওকে, মানে তোর কথাকে 50-50 এগ্রি করা যায়, 100 না। এই যে ইন্টারফেস মানে কি? ইন্টারফেস মানে কি? এই যে আমি এখন ওয়ান নোটে ক্লাস নিচ্ছি, যেটা এটা হচ্ছে ওয়ান নোটে ইন্টারফেস। এখানে ফাইল আছে, এখানে হোম আছে, ইনসার্ট আছে, ড্র আছে, হিস্ট্রি আছে, তার নিচে আমার কালারিং পেন আছে, এন্ড দেন আমার স্পেস আছে, জায়গা যেখানে আমি লিখছি। দিস ইজ কল্ড ইন্টারফেস। ওকে, ইন্টারফেস দু ধরনের হয়, আমি আগেও বলেছিলাম, জিইউআই আর একটাকে বলা হয় সিএলআই। ওকে, জিইউআই মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর সিএলআই মানে হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। জিইউআই কি? উইন্ডোজ একটা জিইউআই অপারেটিং সিস্টেম, লিনাক্স কে বলা হয় মেনলি একটা সিএলআই অপারেটিং। কেন? আমরা লিনাক্স যখন কাজ করব না, লোড নেই, ঠিক আছে, লিনাক্সে যখন কাজ করব তখন সব সময় এই টার্মিনালে এসে কাজ করব, আর টার্মিনালে আমরা কমান্ড দেবো, সেই জন্য এটাকে বলা হয় কমান্ড লাইন ইন্টারফেস। আর আমরা উইন্ডোজে যখন কাজ করি আমরা কি এরকম কমান্ড দিই না, আমরা ডাইরেক্ট এখানে গিয়ে ধর সফটওয়্যারে গিয়ে ক্লিক করি, ডাইরেক্ট সফটওয়্যারে গিয়ে ক্লিক করি, ডাবল ক্লিক করি, ওপেন করি। তো যখন এরকম ভিজুয়াল পাওয়া যায় তখন তাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর যখন আমরা কমান্ড লাইন দিয়ে করি তখন তাকে বলা হয় কমান্ড লাইন ইন্টারফেস। তবে আজকাল বোথ অপারেটিং সিস্টেমে দুটোই থাকে, উইন্ডোজেও আমাদের সিএলআই থাকে, জিইউআই থাকে, আবার লিনাক্সেও আমাদের সিএলআই থাকে, জিইউআই থাকে। ওকে, তবে মেনলি যদি কেউ বলে জিইউআই বেসড অপারেটিং সিস্টেম, তখন কিন্তু যেন মাথা থেকে লিনাক্সটাই আসে, আর সিএলআই বেসড অপারেটিং সিস্টেম যদি জিইউআই বেসড উইন্ডোজ এন্ড সিএলআই বেসড লিনাক্স। ওকে, হ্যাঁ ওটাই স্যার। এটা যেন মাথায় থাকে। তো স্যার বল, হ্যাঁ বল। বলি ইন্টারফেস দুই প্রকার, ওটা সিএলআই না সিইউআই? গ্রাফিক কমেন্ট ইউজার ইন্টারফেস না কমেন্ট লাইন আর ইন্টারফেস? কমান্ড লাইন ইন্টারফেস। সিইউআই বলে না তো, সিএলআই বলে। ঠিক আছে। জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস, কারণ ওখানে লাইন ওয়াইজ কাজগুলো হয়। ঠিক আছে,
ঠিক আছে। হুম তুই ভাবছিস জিইউআই ভাবে, ওটা সিইউআই। স্যার এই যে বল, ভয়েস ব্রেক করছে। বলছি স্যার, বলছি অপারেটিং সিস্টেমের যে কার্নেল সেল বললেন, এটা কোনো ভিজুয়াল কিছু মানে ছবি আছে, এটা মানে দেখা যাবে বা বোঝা কার্নেল যাবে? তো কোড, কার্নেল তো কোড, এই কার্নেল তো অ্যাকচুয়ালি কোড, কার্নেল অ্যাকচুয়ালি কোড, সেট অফ ইনস্ট্রাকশন। কি করে দেখবি? উইন্ডোজ তার কোডকে ওপেন করেই রাখেনি যে আমি তোকে কার্নেলের কোড দেখাবো এখানে। ওকে, উইন্ডোজ পুরো বিজনেসের জন্য এই সমস্ত জিনিসকে অফ করে রেখেছে, এটা ওপেন সোর্স না। তোকে আমি একটা ভিজুয়াল দেখিয়ে দেবো। কার্নেল অ্যাকচুয়ালি একটা কোড, আর কিচ্ছু না, কোনো হার্ডওয়্যার না, কিচ্ছু না। আমি তোকে প্রথমেই বলেছি অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার, সফটওয়্যারের মধ্যে কি থাকবে? নিশ্চয়ই কোড থাকবে, তো কার্নেলের মধ্যেও কোড আছে। ওকে, ক্লিয়ার ইন্দ্রনীল? স্যার কালি লিনাক্সেরও তো তাহলে, তাহলে তো, হ্যাঁ স্যার, তাহলে তো কালি লিনাক্সের তো, কালি লিনাক্স তো ওপেন সোর্স, হ্যাঁ, তাহলে কালি কালি লিনাক্সের লিনাক্সের কোড, কার্নেল তো তাহলে মানে হ্যাঁ দেখাতেই পারি কালি লিনাক্সের কার্নেল। পরের দিন নেক্সট ক্লাসে দেখাবো কালি লিনাক্সের কার্নেল। স্যার বল। কমেন্ট লাইনে যেগুলো আমরা কোড মানে ইনস্ট্রাকশন দিব, হুম। হ্যাঁ ওটা কি যখন আমরা জিইউআইস করব তখন কি ওই ইনস্ট্রাকশনটা ব্যাক এন্ডে চলতে থাকবে, যেটা আমরা হ্যাঁ, লিখবো? আমি দেখাবো ব্যাক এন্ডে চলতে থাকবে, আমি দেখাবো, ওয়েট কর। আমি ল্যাবে এটাও দেখাবো, আমি যখন একটা কমেন্ট দেবো সেটা ব্যাক এন্ডে কিভাবে আমার ফাইল সিস্টেমে গিয়ে জেনারেট হবে, আমি দেখাবো। ভ্যালিড পয়েন্ট। আর যদি দুইটা ইউএসসি মানে দুই ধরনের ইউএসসি যদি সেম কাজ করে, তাহলে পরে তো ওটাও একই কাজ করবে, যাতে হ্যাঁ, আমাদের সুবিধা হয় তার জন্য। একই দেখ, অ্যাকচুয়ালি তখন তুই প্রোডাকশন লেভেলে যাবি, তখন তো বারবার তুই ক্লিক ক্লিক করে কাজ করবি না এরকম ভাবে খুলে, হুম তখন তোকে হুম সমস্ত কমান্ডেই কাজ করতে হবে। তো তুই একটা এখন বুঝতে পারবি না, তুই একটা পাইপলাইনিং করছিস বা সিআইসিডি করছিস, কোনো কিছুকে, কোনো কোডকে পুশ করছিস বা গিটহাব ইউজ করছিস। দেখবি গিটহাবে আমরা সবসময় কমেন্ট দিই, তাই না? গিটহাবে আমরা কমেন্ট ছাড়া কাজ করি কি? কাজ করি না। তো ঠিক সেরকম জিনিস। তো যখন তুই কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবি, তখন তোকে এরকম সিস্টেমে এত কিছু পারমিশন দেবে না, মানে এত ক্লিক করার, এত ভিজুয়াল থাকবে না ওদের সিস্টেমে। ওদের সিস্টেমে কমান্ড থাকবে, কমান্ড ইউজ করতে হবে তোকে। আর লিনাক্সটা জানা খুবই ইম্পর্টেন্ট। তোর একটা অ্যাডভান্টেজ মানে একটা থাকবে, তোর সিভিতে একটা অ্যাডভান্টেজ থাকবে, তুই লিনাক্স জানিস, তুই লিনাক্সের বেসিক ক্লিয়ার আছে, সেটা একটা অ্যাডভান্টেজ থাকবে। সেই জন্যই আমি তোদের করাবো, নাহলে আমার পড়িয়ে লাভ কি বল? হ্যাঁ স্যার। তোদের তো সিলেবাস কমপ্লিট করে দিলে আমার হয়ে যাবে কাজ। হ্যাঁ লিনাক্সটা